অরু এবার গলার স্বর কিছুটা খাদে নামিয়ে বলল, কি বলতে চাইছেন? কৃতিক সামনে তাকিয়ে বলল, আজ এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে। কৃতিকের কথায় অরুর মাথা ঘুরে উঠল। কি বলে এলো, জীবনটা কি ছেলে খেলা, যাকে ইচ্ছে হলো তাকে ধরে আনলাম আর জেদ দেখিয়ে বিয়ে করে নিলাম? কৃতিকের ওপর মেজাজ চড়াও হয়ে গিয়েছে অরুর। ও হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠেই বলল, আপনি একটা পাগল উন্মাদ সাইকো, নয়তো নিজের সৎ বোনের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করতে পারতেন না। অরু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক থাবায় ওর বুকের কাছে জামাটা খামচে ধরল কৃতিক। ফিনফিনে জামাটা এক টান দিয়ে নিজের কাছে টেনে এনে অরুর দিকে চোখ রাঙিয়ে কৃতিক দাঁতের দাঁত খেঁচে হিসিয়ে বলল, তুই আমার কেমন বোন? কোন হিসেবে বোন? উত্তর দে। তোর বাপ আর আমার বাপ এক নয়, তোর মা আমার মা এক নয়, তাহলে নিজেকে আমার বোন বলে দাবি করছিস কোন সাহসে? শেষ কথাটা বলে অরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কৃতিক। কৃতিকের যুক্তির কাছে হেরে গিয়ে অরু এবার চুপ হয়ে যায়। চোখ মুখে অসহায় ছাপ টেনে গলার মাঝে কান্না আটকে রেখে টলমলো চোখে কৃতিককে বলে, তাই বলে আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? সমাজ কি বলবে, দুনিয়া কি বলবে? আপনার সাথে আমি, সেটাও কি সম্ভব? কোন ভুলে রাগ ছাড়ছেন আমার ওপর বলুন তো? কৃতিকের দৃষ্টিতে কোনো করুণার ছেটে ফোটাও নেই। ও এগিয়ে এসে পুনরায় অরুর হাত চেপে ধরে বলল, উপরওয়ালা যার প্রাধান্য দিয়েছে সমাজ তাতে বাধা দেওয়ার অধিকার রাখে না, আর না আমি এসবে পরোয়া করি। অরু পুনরায় নিজের হাত ছাড়িয়ে বলল, আমার জীবনটা এভাবে কেন নষ্ট করছেন? কি করেছি আমি? কৃতিক অরুর দিকে তাকিয়ে হাসকি স্বরে বলল, বিলিভ মি অরু, একটা সময় আসবে যখন তুই এই সম্পর্কটার জন্য জীবন দিয়ে দিতেও রাজি থাকবি। তখন তুই নিজ মুখে বলবি সেদিন যা হয়েছিল খুব ভালো হয়েছিল, আমি এখন পরিপূর্ণ। আর সেই দিন বেশি দূরে নয়, এখন চুপচাপ ভেতরে চল। অরু তেতে উঠে বলল, আমি যাব না। মা বাবাকে না জানিয়ে এভাবে লুকিয়ে চুরিয়ে বিয়ে আমি জীবনেও করব না। জায়ান কৃতিক লুকিয়ে চুরিয়ে কিছু করে না। আবার মন চেয়েছে আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, মানে করবই। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মাকে আজই প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেবো, ইভেন উইদাউট এনি ট্রিটমেন্ট। না। কৃতিকের শেষ কথাতে অরু শব্দ করে না, না করেই বলে ওঠে। অরুকে কাঁদতে দেখে কৃতিক ওর হাত ধরে ভেতরে প্রবেশ করতে করতে বলল, মায়ের ভালো চাইলে ভেতরে চল। তুই শুধু তোর নামটা আমার নামে লিখে দিবি, ব্যাস। বাকিটা জীবন তোকে সামলে নেওয়ার দায়িত্ব শুধু আমার। অরু কাঁদতে কাঁদতে হেঁচকে টেনে বলল, আগে ডক্টরকে কল করে বলুন মায়ের ট্রিটমেন্ট শুরু করতে। কৃতিক যেতে যেতে বলল, ফোন রিসর্টে ফেলে এসেছি, বিয়েটা হয়ে যাক, অর্ণবের ফোন থেকে কন্ট্যাক্ট করে বলে দেবো। ততক্ষণে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়? কৃতিক এবার হাঁটার গতি থামিয়ে অরুর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, আমি বলছি যখন পরে, তার মানে পরেই। আগে বিয়ে হবে তারপর সব। পুরাতন ছোট্ট মসজিদটার ইটের চালাক হয়ে যাওয়ার অবস্থা। ধর্মভিত্তিক দেশ না হওয়াতে এদেশে হুজুর কিংবা মুসলিম খোঁজ পাওয়া বেশ কষ্টসাধ্য। তবু কোথা থেকে যেন অর্ণব আর সায়র মিলে একজন ইন্দোনেশিয়ান হুজুর খুঁজে এনেছে। অরু আর কৃতিক ভেতরে ঢুকতে অর্ণব ঝাঁঝিয়ে উঠে বলল, এতক্ষণ লাগে তোদের? সেই কখন থেকে অপেক্ষা করছি। কৃতিক ভাবলেশীন কণ্ঠে বলল, বউকে রাজি করাতে দেরি হয়ে গেল। তা তোর লয়ার আর হুজুর কই? কৃতিকের কথায় অর্ণবের পাশে সরে গিয়ে বলল, এই যে আমেরিকান লয়ার। যেহেতু তুই ওর দুজনে আমেরিকা থেকে বিলং করিস, তাই উনি তোদের রেজিস্ট্রি ম্যারেজটাও আমেরিকান কোর্টে তুলবেন। অর্ণবের বুদ্ধি দেখে সায়র এগিয়ে এসে বলল, ওরে শালা, এই ব্যাংককে বসে আমেরিকান লইয়ার কই পেলি তুই? অর্ণব নিজের কাজ ঝাড়া দিয়ে একটু ভাব নিয়ে বলল, পেয়েছি, টাকা থাকলে বাঘের চোখও মেলে বন্ধু। সায়র নাক শিকোয় তুলে বলল, তা এতই যখন টাকা, তাহলে একটা বাঙালি হুজুর ধরে আনতে পারলি না? এ কোন দেশি হুজুর নিয়ে এলি? কথা বুঝি না কিছু না, কবুল কোন ভাষায় বলবে ওরা? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, আহাম্মক, বিয়ের সময় সব দেশই কবুল বলে। তোরে তো চিন্তা করতে হবে না, হুজুর হলেই হলো। তাছাড়া অ্যালিসাও মোটামুটি ইন্দোনেশিয়ান ভাষা জানে। সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পাশে সরে গেলে কৃতিক বিরক্ত হয়ে বলল, তোদের গবেষণা শেষ হয়েছে? তাহলে এবার বিয়েটা করি। সায়র ভ্রুকুচকে বলল, তোর দেখি তর সইছে না যে কে। দাঁড়া, এলিসা ফুলের মালাটা নিয়ে আসো। অর্ণব লয়ারের সাথে কথা বলে কাগজপত্র রেডি করে কৃতিককে ডেকে বলে, যে কে, ওরকে নিয়ে আয়, সাইন করবি। কৃতিক এবার অরুর 5 আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বলল। আয় আমার সাথে। লয়ারের সামনে চেয়ার দুটোতে পাশাপাশি বসে আছে অরু আর কৃতিক। অরুর নিস্তব্ধ চোখে জলে রেজিস্টার পেপার ভিজে আঠা আঠা হয়ে গিয়েছে।
তবু কলম হাতে নিয়ে বসে আছে সে। অরুর এহেন কাণ্ডে বিরক্ত হয়ে কৃতিক আস্তে করে অর্ণবকে বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর, অরুর মা দেশে ফিরবে। কৃতিকের কথার আগামাথা অর্ণবের বুঝে না এলেও অরু তৎক্ষণাৎ বলল, করছি সাইন করছি। চোখের কানিশ পেয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু হাতের পিঠ দিয়ে মুছে কাপা কাপা হাতে অস্পষ্ট অক্ষরে আরোরা শেখ নামটা লিখে দিল অরু। অরুর সিগনেচারের পর্ব শেষ হলে কৃতিক নিজেও গুটি গুটি অক্ষরে জায়ান কৃতিক চৌধুরী নামটা লিখে দেয়। সিগনেচার করার সময় কৃতিকের মুখটা ছিল থমথমে আর গম্ভীর। দেখে মনে হচ্ছিল অরুকে নয় বরং ওকেই অরু জোর করে ধরে বিয়ে করাচ্ছে। তবে ওর মনে চলছিল অন্য সুর। কথা দিয়েছিলাম, খুব না একটুখানি বড় হ, তোকে আমি আবার করে নেব। আজ কথা রেখেছি, তুই আজ থেকে আমার অরু, পুরোটাই আমার। রেজিস্ট্রি পেপারে সাইন করা শেষ হলে এলিসা একটা তাজা ফুলের মালা অরুর হাতে ধরিয়ে দিল, অন্যটা কৃতিকের হাতে। তারপর মোবাইলে ভিডিও অন করতে করতে বলল, যে কে বউকে মালা পরা। কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, এসবের দরকার তো নেই এলিসা। দরকার আছে, তুই পড়া। এলিসার কথায় কৃতিক অরুর নত করে রাখা মাথার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মাথা তোল, মালা পরাবো। সায়র চোখ মুখ কুচকে বলল, সিরিয়াসলি জেকে, তোর বউ হয়ে গিয়েছে মেয়েটা, এখনও তো একটু সম্মান দে। কৃতিক এবার সত্যি সত্যি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অরু মাথা তোলো, মালা পরাবো। তোলো শব্দটা বলতে গিয়ে কৃতিকের বোধহয় জিভ খসে পড়ার উপক্রম। ওকে দিয়ে এসব হয় না মোটেও। এবার এলিসাও পাশ থেকে তাড়া দিয়ে অরুকে বলল, ওরু মাথা তোলো। সবার জোড়াজোড়িতে অরু এবার মাথাটা তুলে কৃতিকের চোখের দিকে চাইল। সেই ঝড় তোলা কামুক চাহনি, চোখ দেখে মনেই হচ্ছে না এই লোকটা একটু আগে এত বড় ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। অথচ সবার মধ্যে থেকে ফেসে গিয়েছে অরু। অরুর ভাবনার মাঝেই ওর গলায় মালা পরিয়ে দিল কৃতিক। এবার অরু পালার, কিন্তু অরুর মতো একরত্তি চুনুপুটির মেয়ে খাম্বার মতো দাঁড়িয়ে থাকা গ্রিক গড খ্যাত কৃতিকের লাগাম কি করেই বা পাবে। তাই সহসায় পা উঁচিয়ে আঙুল ওপরে ভর করে দাঁড়িয়ে মুখ কাচুমাচু করে অরু বলল, পারছি না তো। অরুর কথায় এলিসা মুখ টিপে হাসি সংবরণ করে বলল, যে কে, কি সমস্যা? তোর বউ তো তোর নাগাল পাচ্ছে না। কৃতিক কিছু না বলে এবার মাথা নুইয়ে দিল অরুর সামনে। তৎক্ষণাৎ ওকে মালা পরিয়ে দেয় অরু। ঠিক সেই মুহূর্তটাই মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে নেয় এলিসা। এরপর ধর্মীয় মতে ওদের আরও একবার বিয়ে হয়। অরু আর কৃতিক দুজনেই কবুল বলে বিয়েটা সম্পন্ন করে। অরু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে, নাক চোখ লাল বর্ণ ধারণ করেছে। ওর পরনে ছিল লং স্কার্ট আর সুতির টপস। চেহারায় কৃত্রিম প্রসাধনীর লেশমাত্র নেই। তবুও বিয়ের মালা পরিহিত সদ্য বিবাহিতা অরুকে দেখতে অপরূপা লাগছিল। চেহারাতে অন্যরকম লাবণ্যতা এসেছে মেয়েটার। এটা বোধহয় নতুন নতুন বিয়ের পর সব মেয়েদেরই আসে, তাই অরুরও এসেছে। বিয়ের পালা শেষ হলে ছোট্ট একটা নিয়মের মাঝে আটকে পড়ে ওরা। এটা ইন্দোনেশিয়ান সংস্কৃতি। বিয়ের পর স্বামী তার স্ত্রীর ঘোমটা খুলে মুখ দেখবে, অতঃপর স্ত্রী তার স্বামীর দুই হাতে চুমু খেয়ে হাত দুটো চোখে ছুঁয়ে সম্মান জানাবে, আর স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে সেই আন্তরিকতাটুকু সাদরে গ্রহণ করবে। দারুণ ট্রেন্ড। হুজুরের মুখ থেকে কথাগুলো শুনে এলিসা অর্ণব সায়র এক প্রকার ঝুলে পড়েছে ওদের দিয়ে এই ট্রেন্ড পালন করাবে বলে। সব নিয়ম পালন করা হয়েছে, এটুকু কেন বাকি থাকবে? ওদের জোড়াজোড়িতে কৃতিক বিরক্ত হয়ে বলল, অনেক কিছু করেছি, আর পারবো না। এখন যা করার তোরা কর। এলিসা ওর দিকে তাকে কটমটিয়ে বলল, পারবি না মানে? মেয়েটাকে জবরদস্তি করে বিয়ে করেছিস আর এখন বলছিস নিয়ম পালন করতে পারবি না? মগের মূল্য নাকি? ভাই, কেন বুঝছিস না? এটা বাঙালি নিয়ম না, কোথাকার ইন্দোনেশিয়ান নিয়ম। আমরা কেন পালন করতে যাব? এলিসা কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, শোন যে কে, নিয়ম ইজ নিয়ম। অত দেশ টেস বুঝি না আমরা, সব চুপচাপ পালন করে ফেলো। পাশ থেকে অর্ণব বলল, শুধু শুধু সময় নষ্ট করিস না জেকে। ওরু তো এখন তোর বউই, যা নিয়ম আছে সব করে ফেল। অ্যালিসা হলে তো আমি নাচতে নাচতে ট্রেন্ড পালন করতাম। শুধু নিজের দেশ কেন, পুরো এশিয়ান সবগুলো কান্ট্রি থেকে নিয়ম ধার করে এনে এনে পালন করতাম। এলিসা অর্ণবকে চোখ রাঙিয়ে বলল। থামবি তুই? কৃতিক এবার ওদের সবাইকে একসাথে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা চুপ কর তোরা, করছি যা যা নিয়ম আছে সব পালন করছি, তবুও চেঁচামেচি থামা। কৃতিকের সম্মতি পেয়ে এলিসা এগিয়ে এসে অরুর পাতলা ফিনফিনে দোপাট্টা দিয়ে ওর মাথায় বড়সড় একটা ঘোমটা টেনে দিল। এখন আর অরুর মুখ দেখা যাচ্ছে না। কৃতিক কয়েক সেকেন্ড ঘোমটা টানা অরুর দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিল ধীরে ধীরে অরুর ঘোমটা সরানোর উদ্দেশ্যে। ভেতরের উত্তেজনা উৎফুল্লতায় এবার সত্যি সত্যি ওর হাত কাঁপছে। নিজেকে বারবার দাঁড় করাচ্ছে স্বপ্ন দুয়ারে।
ওরও এখন আক্ষরিক অর্থে কৃতিকের বউ মিসেস আরোরা জায়ান। আর এই মুহূর্তে কৃতিক তার বউয়ের ঘোমটা সরাচ্ছে মুখ দেখার উদ্দেশ্যে। এটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? কৃতিক ধীরে ধীরে ঘোমটা তুলে ওরুর, নানা আর তার নতুন বউয়ের মুখের দিকে নিষ্প্রভ চোখে চেয়ে রইল খানিকক্ষণ। ওর পুরো পৃথিবীটা এখানেই থমকে গিয়েছে। ওরুকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। তাই তো কৃতিকের মতো শক্তপোক্ত কঠিন হৃদয়ের মানুষটাও কেমন গলে গলে যাচ্ছে ওর মায়াবী মুখখানা দেখে। ঘুমটা তোলা হয়ে গেলে এলিসা আর হুজুরের নির্দেশে কাপা কাপা হাতে কৃতিকের জিম করা পেশিবহুল সাদা ফর্সা হাত দুটো হাতের মধ্যে নিয়ে নেয় ওরু। অতঃপর হেঁচকি দিতে দিতে ওর দু হাতের পিঠে নিজের ভেজা নরম তুলতুলে অথরখানি ছুঁয়ে দেয় নির্লিপ্তে। অতঃপর তা মাথা নুয়ে স্পর্শ করায় নিজের দু চোখে। ওরুর এই নিয়ম পালনে কি মোটেও আন্তরিকতা ছিল না? ছিল তো। যত যাই হোক, বিয়ের পরে মেয়েদের হৃদয়টা স্বামীর প্রতি আপনা আপনি দুর্বল হয়ে যায়। ওই মুহূর্তে ওরুরও বোধ হয় তাই হয়েছিল। ওরু যখন কৃতিকের হাত দুটো দু চোখে স্পর্শ করায় তখন কৃতিক তার এক হাত নিয়ে ওরুর মাথার ওপর রেখে অন্য হাতের বাহুতে টেনে নেয় ওরুর ছোট্ট শরীরটাকে। সঙ্গে সঙ্গে কৃতিকের সাদা শার্টটা খামচে ধরে ওর বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে ওরু। কি জানি কেন এত কেঁদেছিল সেদিন। আর কাঁদবেই যখন, তখন কৃতিকের বুকেই কেন? তখন তো কৃতিকই আসল কালপ্রিট ছিল। তবু কৃতিকের বুকেই কেঁদে ভেসিয়েছিল ওরু। এইসব অযথা নিয়মকানুন পালনের পর কৃতিক আর দাঁড়ালো না। ওরুকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর বাইকে বসে বরাবরের মতো নিজের ওয়ালেট, সিগারেট বক্স, এমনকি একটু আগের মালাটাও ওরুর হাতে ধরিয়ে দিল সে। ওরুও চুপচাপ সেগুলো হাতে নিয়েই বসে পড়ল বাইকের পেছনে। ওরুর ভেতর তখন ভোতা ভোতা অনুভূতি থাকলেও আজ ওর অনুভূতিগুলো তুঙ্গে। এখন মনে হচ্ছে বিয়ের পরে স্বামীর সাথে ওর প্রথম বাইক রাইড বোধহয় সেটাই ছিল। সেদিনের ঘটে যাওয়া প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ মনে করে আবারও একবার লাজুকতায় মুড়িয়ে গেল ওরু। সেই লাজে রাঙা হলো নরম তুলতুলে কপল দুখানা। ইদানিং প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রকট ঝড়ে গাছপালা ভেঙে চুরে শহরতলির হাইওয়ে রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমিষেই। অতঃপর ভোর হতেই সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদীয়মান হয় সোনালি রাঙা সূর্য কিরণ। এখন সন্ধ্যা রাত চলমান, তবু শেষ রাতে ঝড়ের পূর্বাভাস দিয়ে যাচ্ছে হু হু করে এলোপাথারি বইতে থাকা মেঘ ভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র ঝোড়ো হাওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিসটা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান। পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন। সন্ধে হতে না হতে মানুষজনের আনাগোনা নেমে আসে শূন্যের কোঠায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে কৃতিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পন্ন করে আজকেই নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে সে। চোখে তার ক্লান্তির ছাপ সুস্পষ্ট। সবসময় সেট হয়ে থাকা অ্যান্ডারকাটিং স্টাইলিশ চুলগুলো এখন এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ড্রাইভিং করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলোকে এক হাত দিয়ে ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলছে কৃতিক। তবে এই মুহূর্তের ক্লান্ত মুখভঙ্গিমা খুব একটা ঠাউর করা যাচ্ছে না। চোখের ভাষা পড়ার উপায় নেই। দেখলে মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের পুতুল, অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃতিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুরসত দিয়েই ভাইব্রেট ফোনটা সশব্দে বেজে ওঠে ওর। কৃতিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীর করে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অর্ণব হন্তদন্ত হয়ে বলে ওঠে, ভাই, খবর শুনেছিস? কৃতিক শুধালো। কি খবর? গলার আওয়াজে একরাশ উৎকণ্ঠা নিয়ে অর্ণব বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহ ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই। কোথাও নেই মানে কোথাও না। ভার্সিটি, ক্যাম্পাস, সায়েন্স সিটির টিম কেউ ওর খবর জানে না, কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ডরাও না। কোথায় পালালো বলতো এই হতচ্ছাড়া? কৃতিক স্পষ্ট আওয়াজে বলল। কোথাও না। অর্ণবের কথার প্রত্যুত্তরেই কৃতিক বলল, ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখ গিয়ে। এতক্ষণে হয়তো পিস পিস করে ওর লিভার কিডনিগুলো অন্য দেশে পাচার করে দিয়েছে তারা। ঠিক এমনভাবে নিরুদ্বেগে কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগি কাটার কথা বলা হচ্ছে এখানে। কি আশ্চর্য!
কৃতিকের কথায় অর্ণব আঁতকে উঠে বলল। কি বলছিস? তুই কি করে জানলি এত সব? কৃতিক ড্রাইভ করতে করতে ঠোঁটের কোণে একটা বিন্যস্ত কপট হাসি ধরে রেখে বলল। আমি তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। অর্ণব তেতে উঠে বলল। এটা মোটেও হেলাফেলার কথা নয় জেকে। ছেলেরা ইয়াং, বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আরেকটা সুযোগ দিতেই পারতাম, হয়তো শুধরে যেত, নিজের ভুলটা বুঝতে পারতো। তা না, তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এইভাবে কৌশল করে আর কত মানুষকে মারবি তুই? সেই দিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে ঢুকে ঢুকে মরে গিয়েছে, আর আজ নিখিল। অর্ণবের কথায় কৃতিকের মোটেও হেলদোল হলো না, বরঞ্চ নিজের চোয়ালখানা শক্ত করে ধরে বলল। যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ওদের একমাত্র দোষ কি? ওরা অরুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃতিক তীর্যক হেসে বলল। এক্স্যাক্টলি। এত অবসেশন ভালো নয় জেকে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি অরুর উপর চড়া হলে তখন মেয়েটাকে তো তুই রেগে মেগে মেরেই ফেলবি। অর্ণবের কথার পাছে কৃতিক বলল। কখনো এমন পরিস্থিতি এলে নিজেকেই নিজে আঘাত করব আমি, তবুও ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। বুঝছি, তোকে আবারও সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃতিক ওর কথায় বিরক্ত হয়ে বলল। জ্ঞানদান পর্ব শেষ হলে বল, কলটা রেখে দিই, আমি ড্রাইভ করছি। এরপর ওপাশ থেকে কল কাটার পিক পিক আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিলে কৃতিক আবারও মন দেয় ড্রাইভিংয়ে। সেই দিনের পাহাড়ের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ গত 1 সপ্তাহে একবারও অরুর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে ওঠেনি ওর। কারণ গত 1 সপ্তাহ ধরেই শহরের বাইরে ছিল কৃতিক। আর আজ যখন সান ফ্রান্সিসকো ফিরে অরুকে কল দিল, তখন বারবারই ফোনটা বন্ধ বলছে। এতক্ষণ তো কৃতিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতেই পারে। কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকেই অরুকে দেখার জন্য হৃদয়টা কেমন আনচান করছে ওর। বারবার মনে হচ্ছে দেখা না হোক, অ্যাটলিস্ট অরুর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমোনো যেত। খানিকক্ষণ ধরেই আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝপথে ব্রেক কষল কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুততার সাথে ডায়াল করলো অরুর নাম্বারে, কিন্তু না, অরু কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। এহেন কাণ্ডে কৃতিক বেশ বিরক্ত হলো। উগ্র মেজাজটা হুট করেই চড়াও হলো অরুর ওপর। রাগের তোপে মনে মনে দাঁত খিঁচেই বলল। তোকে একবার চোখের সামনে পেয়ে নেই অরু, তারপর বুঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিলেও কোনোভাবেই ওরকে কলে না পেয়ে বিরক্তিতে ফোঁস করতে করতে শেষমেশ কৃতিক কল লাগালো প্রত্যয়ের নম্বরে। 2-1বার রিং হওয়ার পরেই কল তুলল প্রত্যয়। তবে ওপাশ থেকে কিছু বলার আগেই কৃতিক তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়ল ওকে। অরুর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধহয় প্রত্যয়ের শুষ্ক ঢোক গেলের আওয়াজ ভেসে এলো। অগত্যাই আমতা আমতা করতে লাগলো। প্রত্যয় আমতা আমতা করছে দেখে কৃতিক হুঙ্কার দিয়ে বলল। কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্টভাবে বলো। ওয়ার ইজ অরু? প্রত্যয় উল্টো প্রশ্ন করে শুধালো। ভাই, আপনি কি ফিরেছেন? কৃতিক বলল। হ্যাঁ, একটু আগেই ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেন বলো তো? প্রত্যয় ভায়ার্থ গলায় গুই গুই করে বলল। তাহলে বোধহয় আমাদের একবার অরুদের বাসায় যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিউর না, শুনেছি কেবল অরুর মা মানে আজমেরি ম্যাম বোধহয় অরুকে বিয়ে দিতে চাইছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃতিকের মাথায় ভলভলিয়ে রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিংটা চেপে ধরে কৃতিক গর্জে উঠে বলল। হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেইন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল। মানে আমি নিজে একটু আগে শুনলাম ভাই। কৃতিক আর অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করলো না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাঁটায় 100-র উপর গতি তুলে হাওয়ার বেগে হুশ করে চলে গেল উল্টো পথে। বাইরের ঝোড়ো হাওয়া ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে বারবার জানালার ভারী পাল্লাগুলো বাড়ি খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি করছে। এই দানবীয় শব্দ সইতে না পেরে ওরু এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালার গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়াতে গ্লাসের সাথে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এখন আরও ভয়ানক আওয়াজ তৈরি হচ্ছে রুমের মাঝে।
সেদিকে অবশ্য খেয়াল নেই ওরুর। ও তো সেই কখন থেকে রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট্ট বেডসাইড টেবিলটা, তার ওপর পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা আছে। এগুলো সে বিকেলে এসে দিয়ে গিয়েছিল অনু। বলেছে সব কিছু পরে রেডি হয়ে থাকতে। সন্ধ্যা নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজরা দোতলায় থাকে, তাই মনে হয় না সন্ধ্যা হওয়ার পর আর দেরি করছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণে। অথচ ওরও এখনও কৃতিকের দেওয়া পায়জামা সেট পরেই বসে বসে ঠোঁট উল্টে কাঁদছে। কীভাবে কি ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে। এত অল্প বয়সে এরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতেও ভাবেনি ওরু। অথচ যার জন্য এত হৃদয়ের হাহাকার, গত এক সপ্তাহ ধরে তার কোনো খবরই নেই। ফোন নেই তো কি হয়েছে, একটা বারকে বাসার নিচে আসা যেত না? অভিমান হলো ওরু, বেজায় অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। কৃতিকের ওপরে অভিমানের ঘট যখন পরিপূর্ণ ওর হৃদয়ে, তখনই ওরুর মনে হলো না এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এসব কাহিনী জানতে পারতো তাহলে রাজের সাথে সাথে আমাকেও থাপড়িয়ে চাঁদে পাঠিয়ে দিত। নিশ্চিত তা যা হয় তা বোধহয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনো মতে বিগড়ে দিতে পারলেই হলো। পরে না হয় রাজকে আমি সব কিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। অরুণ ভাবনা শুধু ছিল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কে রে অরু, রেডি হয়েছিস? দরজাটা খোল, তোকে যেতে হবে তো। অনুর উপস্থিতি টের পেয়ে ওরু মনে মনে চিন্তা করলো, আপাকে একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয়ই বুঝবে। অরু দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। পুনরায় অনুর খাদে নামানো কণ্ঠ কানে এলে ওরু এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে ওরুর এমন অখোছালো বিমর্ষ রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে ওরুর কাছে এগিয়ে এসে ঝাঁঝিয়ে বলে, রেডি হসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর ওপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চেয়েছে? ওরু এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এসব দেখাদেখি করতে চাই না আপা, তুই প্লিজ মাকে একটু বোঝা। তোকে আমি সব বলবো, তার আগে তুই কিছু কর। অনু ওরুর চিকন বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিছু বলতে হবে না। এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? ওরু কাঁদতে কাঁদতে বলল, যদি বলি আমি কাউকে ভালোবাসি? ওরু ভ্রুকুঞ্চিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপারক ওরু নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার সাহস আর পেল না। সব তছনছ হয়ে যাবে সে কথা ভেবে। ওরু চুপ হয়ে আছে দেখে ওরু খিটমিটিয়ে বলে উঠল, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না? আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা বিশ্বাস কর, আমি মিথ্যে বলছি না। তুই কিছু একটা কর আপা, আমাকে এভাবে ভরা নদীতে ঠেলে দিস না। বোনের এইরূপ কাকুতি মিনতি দেখে মন গলল অনুর। কিন্তু মায়ের সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তারপর মা অসুস্থ, এরপর এসবার ওসবার হয়ে গেলে মায়ের যদি শারীরিক কিছু ক্ষতি হয়ে যায়, সেই ভয়ে ততস্থ অনু। তাই ও নিজের কঠিন সুরটা একটু নরম করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেও বলেছি, এখনও বলছি, দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। ওরা শুধু দেখে যাবে এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান। পরে না হয় রাজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে, মা সেই কখন থেকে অতিথিদের সামনে বসে আছে। আপার কথায় বেশ আশ্বস্ত হলো ওরু। বুকের ভেতরটা অনেক হালকাও লাগছে এখন। ঠিকই তো, আজকের রাতটা মানে মানে চলে গেলে রাজকে ভালো মতো বুঝিয়ে বলতে হবে, তাহলে রাজই সব কিছু মিটিয়ে ফেলতে পারবে। এইসব ভাবতে ভাবতে ওরুর কান্নাকাটিতে একটু ভাটে পড়লে অনু শাড়ি হাতে নিয়ে বলল, আমি পরিয়ে দিই। অনু ওরুকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ ভেসে আসছে তখন থেকে। কে জানে কে এমনভাবে কলিং বেল চাপছে। অনু ধারে কাছে নেই বলে আজমেরি শেখ এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে। রাজু আছে অফ হোয়াইট কালারের
প্রিন্স কোটে তাকে বেশ সুদর্শনই লাগছে। রাত ছোটবেলা থেকেই আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকান নাগরিক। সবাই এখানকার বড় বড় ব্যবসায়ী কিংবা চাকুরিজীবী। সেই হিসেবে পাত্রী দেখতে আসে কোনো রূপ ত্রুটি রাখেননি, তারা ভরপুর এনেছেন। তার উপরে এসেছেও অনেকজন। পুরো বাসার ঘর মানুষে গিজ গিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময়ে আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনের। সে আর কেউ না, মিসেস আরোরা জায়ানের লিগ্যাল গার্ডিয়ান মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। আজমেরি শেখ দরজা খুলতেই চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়। প্রত্যয়কে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনোরূপ অফিসিয়াল কাজেই তার আগমন, কিন্তু তারপরই প্রত্যয়ের পেছন থেকে বেরিয়ে আসে আর একজন। যদিও এটাই প্রথম সাক্ষাৎ, তবু এই লম্বা সুদর্শন ছেলেটাকে চিনতে খুব একটা সমস্যা হলো না আজমেরি শেখের। তিনি কৃতিককে দেখা মাত্রই তাচ্ছিল্য হেসে বললেন, জায়ান কীর্তিক চৌধুরী এইখানে? অহংকার ভাঙল তবে? তা আগমনের কারণটা জানতে পারি? কৃতিক আজমেরি শেখের একটা কথারও জবাব না দিয়ে হনহনিয়ে ভেতরে প্রবেশ করলো। ওর পেছনে পেছনে প্রত্যয়ও। ভেতরে সবাই কৃতিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটোর মিক্সড। কৃতিক জিভ দিয়ে গাল ঠেলে এগিয়ে গিয়ে আজমেরি শেখের ব্যক্তিগত ডিভানের ওপর পায়ে পা তুলে বসে পড়ল। কৃতিকের বেয়াদবি দেখে আজমেরি শেখ এগিয়ে এসে অস্পষ্ট সুরে বিড়বিড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বললেন, এটা আমার বসার জায়গা, গেট আপ। কৃতিক পা দোলাতে দোলাতে বলল, আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ, এম আই রাইট? কোম্পানির ধারে কাছেও তো আসো না, আবার নিজের কোম্পানি দাবি করছো? কৃতিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবনও কোম্পানির ধারে কাছে না যাই, তাও জেকে গ্রুপ আমারই থাকবে। আজমেরি শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলার স্বর খাদে নামিয়ে বললেন, কি চাইছো কি তুমি কীর্তিক? কেন আমার বাসায় অহেতুক এসে ঝামেলা পাকাচ্ছ? জবাবে কৃতিক বলল, ঝামেলা পাকাবো কেন? আশ্চর্য! কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। কৃতিকের কথায় আজমেরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কেন, আমি ইনভাইটেড না? তাছাড়া ইনভাইট দিয়ে কি করব? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমেরি ঠিকই বুঝলেন, যেই ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনি ডাকে, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তবুও চোখের সামনে এতগুলো মেহমান দেখে দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল, অযাচিত প্রশ্ন সব কিছুকে জলাঞ্জলি দিয়ে অরুকে নিয়ে অনুপ্রবেশ করে বসার ঘরে। অরুর পরনে পিচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃতিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তে। শরীরের শিরা উপশিরায় সেই টকবকে রক্তের উত্তাল ক্রোধ কোনো মতে ধামাচাপা দিয়ে পায়ের ওপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজের মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুইয়ে রাখার জন্য কৃতিককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে কৃতিককে দেখে অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজান্তেই নিজেই খামচে ধরল নিজের শাড়ি। কৃতিক এই মুহূর্তে দু আঙুলে কপাল ঘষতে ঘষতে অরুর দিকেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্র্যান্ডেড শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে কৃতিকের আগুন চোখে চোখ রেখে তীর দিয়ে কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁদছো কেন মা? আমরাই তো এক সময় এরাই তোমার আসল পরিবার হবে, এত ভয় পাওয়ার তো কিছু নেই। কে শোনে কার কথা? এই মুহূর্তে কারোর কথায় কোনো রূপ খেয়াল নেই অরুর। ও তো এখনও কৃতিকের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক কে থেকে কী করবে সেই ভয়ে ততস্থ অরু। কৃতিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে চারিদিকে একবার চোখ বোলালো, অতঃপর চট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব, কারো মুখে কোনো বাক্য নেই। কী করছে এই ছেলে? কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তীর্যক স্বরে বলল, হাউ ডেয়ার ইউ!
রাজ একটু সাহস দেখিয়ে বলল, She is not your property. কৃতিক শক্ত গলায় জবাব দিল। ইয়েস শি ইজ। কথাটা বলে কৃতিক রাজকে মারতে উদ্যত হবে, তার আগে প্রত্যয় অরূপ থেকে রাজের হাতটা ছাড়িয়ে বলল, জানে বাঁচতে চাইলে ছাড়ো রাজ। ওরু বিবাহিত, কৃতিক ভাই ওর হাজবেন্ড। প্রত্যয় শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ ঠিক শুনেছে তো সবাই? আজমেরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেসবে দু পয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর যেন এদের চোখের সামনে না দেখি আমি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। ওরও জানে ওর কপালে শনির নৃত্য করছে, তাই ভয়ের চোটে কুঁকড়ে আছে মেয়েটা। ভেতরে এসে অরুকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপেটাঘাত করল কৃতিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়ল অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁধন হারা হয়ে পড়ল মুহূর্তে। মেঝেতে বসে নিজের মুখটা দুহাতে চেপে ধরে তীব্র কান্নার সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃতিককে দেখতে কি ভয়ানক কিনা লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিক নিজের অন্য হাতটা গোটাতে গোটাতে এগিয়ে এসে অরুকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারো সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলেই অরু চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না। আমি ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলে বিয়ে হয়ে যায় না। তাছাড়া আপনিও তো আসেননি এই কয়দিন, কি করতাম আমি? কৃতিক আর মারল না ওকে। হাত নামিয়ে রেখে মেঘে ওর গলাটা চেপে ধরে হেসে সে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কি মরে গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? ওরু কাঁদতে কাঁদতে বলল, কি বলছেন এসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সে কবে। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গলাটা আঙুলের চাপে রক্তিম হয়ে উঠেছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল, তারপর অরুর বাহু ধরে ওকে কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজের দুটো হাতায় এক টানে ছিঁড়ে ফেলল কৃতিক। ওকে রেখে হঠাৎ ওর জামা কাপড় টেনে ছিঁড়ছে দেখে অরু আঁতকে উঠে বলল, কি করছেন এটা? কৃতিক অরুর চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সব কিছু নিজ হাত দিয়ে একে একে লেপটে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই। তোকে মারতেও পারছি না, কলিজায় লাগছে, উল্টো আমি ব্যথা পাচ্ছি। ইচ্ছে তো করছে নিজেকেই নিজে। কৃতিক কথা শেষ করার আগে নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়ল। অরুর এমন প্রতিক্রিয়া কৃতিকের কী না কী হলো কে জানে। ও হুট করে অরুকে দেয়ালের সাথে চেপে ধরে ও লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃতিক জিদের বশীভূত হয়ে রোদটা একটু বেশি ঢালছিল অরুর ওপর, তবু চোখ মুখ খিচে পুরোটাই সহ্য করে নিল অরু। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধ হয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছেন আজমেরি শেখ। প্রচণ্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলপ্রসূ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি করে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল, তুমি একটু বসো মা, আমি ডাকছি ওদের। প্রত্যয় বাইরেই দাঁড়িয়েছিল এতক্ষণ। মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে ও নিজেও এগিয়ে এলো অনুর পেছু পেছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল, এখন না ডাকলেই ভালো হবে ভাই, খুব রেগে আছে। প্রত্যয়ের কথায় অনু ঝাঁঝিয়ে উঠে বলল, খবরদার, আর একটাও কথা যদি বলেছেন। আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠেই ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, আমি কি করলাম আজিব? আপনি আমাকে বলেননি কেন যে ওরও এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যয় ভ্রু কুঞ্চিত করে বলল, কি অন্যায় করেছে ওরু? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। ওরু না হয় ছোট মানুষ, কিন্তু কৃতিক ভাইয়া সে তো ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখালেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন? প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে, তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে অনু?
অনু তেতে উঠে বলল, আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জায়ান্ট কৃতিকের সাথে সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পিছনে কথা বলবে, ছিছি বলিও আওড়াবে, সবাই কানা ঘোষা করবে যে আজমিরি শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজেরই মেয়েকে গুছিয়ে দিয়েছেন, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রুপে আমাদের 3 মা মেয়ের মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না, কারণ সমাজে এক ঘরেদের কোনো স্থান নেই। অনু এক নাগারে বলা হাজারটা যুক্তির পাছে প্রত্যয়ের কোনো যুক্তিই খুঁজে পেল না অনুকে ঘায়েল করার জন্য। তাই ও সহসা ওখানেই দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর অনু গটগটিয়ে এগিয়ে গেল ওরুর রুমের দিকে। দুই পাশে দুটো ডিভানের ওপর পায়ে পা তুলে মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। অনেকক্ষণ ধরেই তাদের মাঝে পুরো দোস্ত নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর ওরু। জামা কাপড় পাল্টে ওড়না দিয়ে গলার কলার বোনগুলো খুব সাবধানে ঢেকে তবে বেরিয়েছে ওরু, নয়তো খানিকক্ষণ আগে পুরো গলায় কৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত বই হয়ে যাবে অনায়াসেই। এই মুহূর্তে ওরু সবার আড়ালে মাথা নুয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকে থমথমে পরিবেশটাকে আরও খানিকটা কোমট করে দিয়েই আজমেরি শেখ বললেন, আমার মেয়েকে বলির পাঠা কেন বানালে কীর্তিক? কৃতিক ভাবলেশীন কণ্ঠে বলল, ফার্স্ট অফ অল আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমেরি শেখ। দাঁতে দাঁত চেপে বলল, মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? কৃতিক বাঁকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল, শুধু বিয়ে নয়, আরো অনেক কিছু করেছি। এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটুও লজ্জা লাগেনি। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যেই পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমেরি শেখ দুজনেই অগ্নিদৃষ্টিতে তাকালো ওরুর পানে, যে এই মুহূর্তে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই, আমার বউকে আমি যেটা বলবো সেটাই করবে। কৃতিকের কথায় আজমেরি শেখ চোখ ঘুরিয়ে বললেন, তুমি একা একা থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছো। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, এটা আসলে ভালোবাসা নয়, ইটস ইয়োর অবসেশন, আনহেলদি অবসেশন, যার শিকার হয়েছে আমার মেয়েটা। না তো নিজের হাঁটুর বয়সে একটা মেয়েকে কে ভালোবাসে? আজমেরি শেখের কথায় কৃতিক ঠোঁট উল্টে বাহবা দিয়ে বলল, আপনি সত্যি জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি ওরকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেসড, আনহেলদি রকম অবসেশন। আর এটাই সত্যি। এখন আপনি সেটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না সেটা একান্ত আপনার ব্যাপার, বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তড়াক করে দাঁড়িয়ে পড়ে কৃতিক। অতঃপর ওরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কৃতিককে বলে, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে তার মানে শি বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে ওরুকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারো সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, অ্যান্ড আই মিন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করে কৃতিক। অরুর বিয়ে হয়ে গেছে। আজমেরি শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে আটকাতে পারবেন না, কোথাও বিয়ে দিতে পারবেন না। কৃতিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতে আকস্মাৎ খেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলোপাথারি চর বসাতে লাগলেন মেয়ের 2 গালে। হঠাৎ এভাবে এলোপাথারি থাপ্পড়ে ওরুর মাথায় চক্কর দিচ্ছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, তবু আজমেরি শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরে বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি, বেহায়া, নির্লজ্জ, নষ্টা। নিজের থেকে 12 বছরের সৎ ভাইয়ের সাথে শুতে একটু লজ্জা করলো না তোর? মায়ের কথায় ওরু যেন আকাশ থেকে পড়ল। কি বলছে মা এসব? তার আর জায়ান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি, আর ওর মা কিনা এত নোংরা চিন্তা করে ফেলেছে। ছি, কথাটা ভাবতেই ডুকরে কেঁদে উঠল অরু। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে পৌঁছাতেই দরজার কাছে থেকে পুনরায় তড়িৎ বেগে ফিরে এলো কৃতিক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেগে মেগে এদিকে এগিয়ে আসছে কৃতিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে কৃতিকের পায়ের সামনে বসে পড়ল অরু। ওর সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতেই অসুস্থ,
এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপন করব না আমি, কোনো দিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। ঠিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ঠোঁটে আর কপালে আলতো চুমু খেলো, তারপর ওর গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদুরে আওয়াজে আবারও ফুপিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব, প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি মা আর আব্বাকে ঠিক বোঝাতে পারবো। অরুর কথায় কৃতিকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তে কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করবো না। আমার কাছে যেতে হবে না, তোকে থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেট ইউর টিয়ার্স। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুসরত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল কৃতিক। অরু এখনও অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের শরীরের মাতাল করা স্যান্ডেলউডের গন্ধটা এখনও চারিপাশে মম করছে। এই তো একটু আগেও দুহাত দিয়ে অরুকে ছুঁয়েছিল সে, আর এখন কোথাও নেই, সব কিছু কেমন শূন্য। গলার ভেতর দলা পাখি আছে অজস্র কান্নারা। লজার দরুন নাকের ডগাটা বারবার ফুলে উঠছে অরুর। ওর ছোট মস্তিষ্কটা এখনও ঠিক করতে পারছে না একটু আগে কী বলে গেল কৃতিক, কী বা বোঝালো ওই কঠিন কথাগুলো দ্বারা।